নির্বাচিত হয়েছিলেন বলতে কি দিকে আছে আওয়ামী লীগ। তারা কেন্দ্র এবং তৎকালীন নিষ্পক্ষ সংস্কার বাংলাদেশের সরকার গঠন করার জন্য সংখ্যাগরিষ্ঠ হয়েছিল। তারা সরকার গঠন করবে, এটি তো স্বাভাবিক। কিন্তু পাকিস্তান হানাদার বাহিনী এটাকে মেনে নিতে পারেনি। 25-এর কালো রাত্রে আমাদের উপর আঘাত, নির্মম, অনেক প্রাণহানি। তার প্রত্যাঘাত করতে গিয়ে কোন রাজনীতিবিদ আসলেন না আসলেন একজন তৎকালীন সময়ের জন্য অজ্ঞাত, তার নাম মেজর জিয়া। অর্থাৎ একটা যুদ্ধের আহ্বান এবং পাকিস্তান বর্বর বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা। যাত্রা শুরু হলো 9 মাস, শেষ হলো, যুদ্ধ হলো, দেশ স্বাধীন হলো। আমি যে কথাটা বলতে চাই, এই যে আওয়ামী লীগ 6 দফা নিয়ে নামলো, তারা ক্ষমতায় আসলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের পরিকল্পনা কি সেটা জনগণ কিন্তু অবগত ছিল না। সেখান থেকে যদি আমি আসি ধারাবাহিকভাবে, অতীতে যতটি সরকার আসছে, তারা সরকার আসলে কি করবে সেই সম্পর্কে অধিক জ্ঞান নিয়ে সরকার গঠন করে নাই। আমরা 17 বছর ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছি গণতন্ত্রে, কিন্তু তার আড়ালে আমরা কিন্তু বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব পাইলে কিভাবে রাষ্ট্রটাকে সঠিক খাতে জনগণের সকল অধিকার এবং চাহিদা মেটানোর জন্য দীর্ঘদিন যাবৎ কাজ চলছে। আমাদের রিসার্চ সেল আছে, যেটা আগে ছিল না। আমাদের এই যে 31 দফাটা পড়লেই সব বোঝা যাবে না, প্রত্যেকটা দফারই আলাদা আলাদা বিশ্লেষণ আছে। যা লেখা আছে তা লেখা দিয়ে বাস্তবায়ন কিভাবে হবে সেটা বোঝা মুশকিল। এখন কিন্তু আমাদের কাজটা চলছে দফা ওয়ারি। আমাদের যদি জনগণ আস্থায় নিয়ে দায়িত্ব দেয়, সেটাকে কার্যকর করার জন্য, এটাকে বলে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে সেগুলি নিয়ে কিন্তু ওনারা কাজ করছেন। আমি ওনার কাছে প্রথম দেখলাম, কারণ কি ওনারা টেবিলে ব্যস্ত, আমরা রাস্তায় ব্যস্ত। অর্থাৎ রাস্তায় ব্যস্ততার মধ্যে দিয়ে যে সফলতাটা আসবে, সেই সফলতা জনগণকে দিতে হলে ওনাদেরকে দরকার এই কাজগুলি করা। সেইভাবেই তারা সাজাচ্ছে বলে আমি ধারণা করি আর কি। বাংলাদেশের প্রথম যে রাষ্ট্র গঠনের যে সংস্কার, সেটা প্রথম জিয়াউর রহমানের মাধ্যমে 19 দফা। 19 দফা প্রয়োজনীয়তাটা এখনো কিন্তু জনগণের বা রাষ্ট্র ব্যবস্থা থেকে হারিয়ে যায় নাই। তার সাথে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট অথবা গ্লোবাল পলিটিক্স বা প্রযুক্তির যে ব্যবহার, সেই ক্ষেত্রে কিছু নতুন সংযোজন আসছে। যেমন উচ্চকক্ষ, যেটা আমরা ধারণা করি না, আসছে। এরকম অনেকগুলি নতুন কিছু আসছে, যেটা 21 দফার মধ্যে। কিন্তু 19 দফা আর 31 দফা কিন্তু সাংঘর্ষিক না। অর্থাৎ 19 দফার একটা বিস্তারিত বিবরণ 31 দফার মধ্যে। ওটা হচ্ছে বেসিক ফাউন্ডেশন অফ দ্য রিফর্ম। আমি বললে আপনারা অনেকে রাগ করবেন, তাই সব সত্য কথা সবসময় বলা যাবে না। এখন আমাদের যে সংকটটা, আপনি 17 বৎসরের অব্যবস্থাকে আপনি ব্যবস্থায় যদি আনতে চান যথারীতি, তাহলে আপনাকে একটা সময় লাগবে। আর এই সময়টা যে লাগবে, যাতে সময়টা কম লাগে, সেই কারণেই যেদিন আমরা ক্যাবিনেটে বলবো সেদিনই যেন আমরা এই কাজগুলি শুরু করতে পারি। সেই কারণেই এই অনেক এক্সপার্ট আছে আমাদের, যাদের আমরা সবাইকে চিনি না, সেটা অন্য কথা।
বাট জিয়া রহমান কালেক্ট দ্য এক্সপার্ট। এই জন্য না আলাদা আলাদা করে সেল করে এই কাজটি কিন্তু দ্রুত গতিতে এগিয়ে চলছে। বই পুস্তকে পড়া আর বাস্তবে সেটা বাস্তবায়ন করা অনেক ক্ষেত্রে একরকম হয় না। স্থান, কাল, পাত্র, আবহাওয়াজনিত কারণে এই ইমপ্লিমেন্টগুলো একটু ডিফারেন্ট টাইপ হয়, এক এক জায়গায় এক এক রকম। আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠী, এটাকে যদি আমি নিম্ন মধ্যবিত্ত বলি, অথবা আমি যদি এটাকে নিম্নবিত্ত বলি, এই দুটা শ্রেণী চিকিৎসা থেকে অবহেলিত অর্থাভাবে অথবা সুযোগের অভাবে। তা আমার মনে হয় উই হ্যাভ টু সলভ দ্য ফার্স্ট, ওইটা নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বলবো না, নিম্নবিত্ত দিকে যারা আছে তাদের চিকিৎসাটা আমাদেরকে আগে নিশ্চিত করা দরকার। নিম্ন মধ্যবিত্ত বড় হসপিটালে যেতে পারে, মধ্যবিত্তরা বড় হসপিটালে যেতে পারে। আমার মাঝে মাঝে লজ্জা হয়, আমার সহকর্মীরা যারা রাজনীতি করে, অতিথি মন্ত্রী ছিল আমার দলই না, সারা দেশে, তারা চিকিৎসার জন্য সিঙ্গাপুর, ব্যাংকক না গেলে তাদের একটা ফোড়া কি অপারেশন করতে পারে না। অথচ একসময় দেখছি আমরা বড়ি গাছের কাটা দিয়া, খোসা দিয়া শেষ। তারপরে অনেক সময় দেখছি দুব্বা চাবায় তার রসটা এখানে দিয়ে দেয়, অর্থাৎ অ্যান্টিবায়োটিক, শেষ, কমপ্লিট। আমরা দেখছি ছোটবেলায় গর্ভবতী মেয়েদেরকে বাচ্চা প্রসব হয়, বিভিন্ন গ্রামে দায়ী থাকতো, দায়ী যারা খুব এক্সপার্ট থাকতো, তখন বাচ্চা ডেলিভারির জন্য হসপিটালে যাওয়ার ধারণাও ছিল না, হসপিটালে বাচ্চা ডেলিভারি হইতে পারে সে কথা কেউ জানত না। সে কারণেই অল্প বয়সে বিয়ে, বাল্য বয়সের সন্তান নিতে গিয়ে সন্তান এবং মা দুজনই মারা যেত, তার সংখ্যা বেশি ছিল। এখন ক্রমান্বয়ে কমে আসছে। আধুনিক বিশ্বে, পাশ্চাত্য বিশ্বে, ডক্টর জিয়াউল ভাইরা বলতে পারবেন ভালো করে, তারা অ্যাভয়েড করে সিজারিং, তারা অলওয়েজ ইনসিস্ট করে কি নর্মাল ডেলিভারি। আর আমাদের এখন যদি হসপিটালে যায়, নর্মালের কথা চিন্তাই করে না, কারণ ছুরিটা ধরতে গেলে পয়সা 10টা বেশি পেবে। সুতরাং স্বাস্থ্য সেবাটা যে একটা মানবিক, ছোটবেলায় যখন লেখা হতো জীবনের লক্ষ্য কি, এম অফ লাইফ, সবাই কিন্তু বলবো আমি ডাক্তার হবো, গরিবের চিকিৎসা করবো। কোনো লোকই কিন্তু ডাক্তার হয়ে গরিবের চিকিৎসা তো দূরের কথা, নিজের মা বাবার চিকিৎসা করার জন্য গ্রামে বাড়িতে যায় না। আমি ভুল বলছি? ওই মা বাবা কিন্তু ওইখানে ফকিরের কেরামতিতে ওই আয়ুর্বেদিক চিকিৎসা টুকিটাকে নিয়ে কিন্তু জীবন ধারণ করতেছে, কিন্তু এখানে কিন্তু তিনি একটু বড় ডাক্তার। ক্লিয়ার? তো একটা রাজনীতিবিদ সব ব্যাপারে এক্সপার্ট হয় না, কিন্তু একটা রাজনীতিবিদের যদি দূরদর্শিতা থাকে বা সঞ্চয় করতে চায়, তার আগ্রহ থাকে প্রত্যেকটা ক্ষেত্রে কিছু জানা। সুতরাং আমরা কিন্তু পারিপার্শ্বিক অবস্থা থেকে জানি। আর $1 বিলিয়ন বলছেন, টাকায় বলেন কত লক্ষ কোটি টাকা, কত কোটি টাকা। এই একটু সীমান্ত ওপার গেলে বাংলাদেশের রুগীর অভাব নাই, বাট আমার দেশের ডাক্তার এখানে কেন রুগীরা চিকিৎসা করে না? একটা ডাক্তারের একটা সাইকোলজি, মনোবিজ্ঞানের উপর জ্ঞান থাকা দরকার। একটা রুগীকে জিজ্ঞাসাবাদ, তার সমস্যাটা জানার মধ্যে কিছু ভাষাগত, ব্যবহারগত কিছু বিষয় থাকে, যার মধ্যে পিতৃত্ব বা মাতৃত্ব বোধ থাকবে, রুগীদের কাছে অকপটে বলতে পারবে। আপনারা একটা নাম বললে কষ্ট পেন না, আমি ডক্টর বিচৌধুরী দেখছি।
তিনি হাসতে হাসতে কঠিন রোগের কথাটা বলে দিতেন, হাসতে হাসতে। হ্যাঁ, অর্থাৎ রোগীকে অর্ধেক ভালো করে ডাক্তার তার ব্যবহারের মধ্য দিয়ে, বাকি অর্ধেক ভালো করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, সেটা ছেলে হোক মেয়ে হোক, নার্স বলেন সিস্টার বলেন যেভাবেই বলেন, বাকিটা করে তারা সেবার মধ্য দিয়ে। তো both side is commercial, both side is commercial। এই যে আপনারা সিঙ্গাপুর যায়, আমেরিকা যায়, যায় এই এশিয়া, অর্থাৎ এই ইন্ডিয়া টিন্ডিয়া এইসব দেশের ডাক্তাররা কিন্তু এখানে চিকিৎসা করে। কেন? But they are very much sincere to their job। তারা তাদের দায়িত্বের প্রতি খুব সিনসিয়ার। ঠিক আছে, আমার নাতনি মেডিকেলে পড়বে, মাত্র লেভেলে উঠছে, তো কয়েকদিন আগে দেখলাম সে একটা কোর্স করতেছে। কি কোর্স করে? আমি একটু হসপিটালে যাই, অর্থাৎ ও যে সিস্টার যে কাজটা করে সেই কাজটা শিখতে। তুমি হবা ডাক্তার, তুমি সিস্টারের কাজটা শিখতেছো কেন? কোয়ালিটি তো বেসিক। একটা সিস্টার ইঞ্জেকশন পুশ করে, তার পালস মাপে, তার সুগার মাপে, তো এগুলি তো ডাক্তার দরকার। সেই জন্য আমি প্রাথমিক একটা ধারণা নেওয়ার জন্য কোর্স কমপ্লিট করছে। এখন তার ভর্তিও কিন্তু খবর নাই। এদিন আমাকে বলে যে দাদা ঠাকুর, আমি যে ডাক্তার হবো মন চায় না, ডাক্তারটা করার কি ব্যাপার? ডাক্তার করার তুমি কি করে বলো? ডাক্তার একটা রুগীর কয়টা টেস্ট লাগবে, হয়তো 2টা, হয়তো 1টা বা 3টা, কিন্তু ডাক্তার করে কি ফুল মাস্টার চেক আপ দিয়ে দেয়। ডাক্তার একবার তাকায় না রুগীটার এইটা অ্যাফোর্ড করার ক্ষমতা আছে কি না। কেন দেয়? কেন দেয় বোঝো না? ফিস পায় 1000 টাকা, 500 টাকা, আর ওই চেক আপের দিলে ক্লিনিকে গেলে তার কাছে 40% কমিশন পায়। একটা ছোট্ট বাচ্চা এটা আবিষ্কার করছে। সে ডাক্তার হবে, তার মধ্যে একটা অনীহা কাজ করতেছে, কেন আমি ডাক্তার হবো, কেন ডাক্তার হবো। তো যাই হোক, সে ডাক্তার হবে, এটাই সত্য। আমি আপনাকে এখন যদি গাড়ি দিয়ে নিয়ে যাই, আমার ইউনিয়ন একটা হেলথ কমপ্লেক্স আছে, এটা বিএনপির আমলে করা, প্রত্যেক ইউনিয়নে। ওখানে গিয়ে দেখেন তো গরু ছাগল পালতেছে, আর সন্ধ্যার পরে মাদকের, মাঝে মাঝে এখানে মার্ডারও হয়, জুয়া খেলা হয়। ওই যে একজন বলছেন সত্য কথা, প্রত্যেক জায়গায় তো অ্যাপয়েন্টমেন্ট আছে, ডাক্তার আছে, সিস্টারও আছে, কেউ যায় না, সবাই ঢাকায় যাচ্ছে চান। ডাক্তার বেকার হয় কি করে? যে কোনো তার নিজের বাড়িতেও যদি বসে থাকে, এবং ডাক্তারের বাড়ি, তার প্রতিদিন যা আয় হয় না, কিন্তু সবাই ঢাকায় থাকতে হবে কেন? সবার সরকারি চাকরি করতে হবে কেন? আর এই যে আপনারা বেকার, আপনারা বলেন 40,000, আপনাদের কারণটা কি? আপনাদের কাজটা তো ডাক্তারের সাথে। উইদাউট ডাক্তার তো আপনারা কোনো কাজ করতে পারেন না। ডাক্তারকে আপনারা হেল্প করেন, অ্যাসিস্ট করেন বিভিন্ন বিষয়ের উপর, ঠিক কিনা? টেকনিক্যাল বিষয়। তা আমি অনেক যন্ত্রপাতি, আল্লাহ আধুনিক মাউন্ট এলিজাবেথ হসপিটাল বা পৃথিবীর প্রখ্যাত হসপিটাল, ইম্পেরিয়াল হসপিটাল, ইন্ডিয়ান, সব যন্ত্রপাতি বসাইলাম, কিন্তু যন্ত্রপাতি চালানোর মতো তো আমার ক্যাপাসিটিও থাকতে হবে, সেটা তো তৈরি করতে হবে। তা আমি মনে করি ফার্স্ট অফ অল আমাদের নার্সিং অ্যান্ড মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, এবং এই যে বিভিন্ন যে এক্সেট্রেক্সি থেকে আরম্ভ করে এই যে এইগুলি প্রযুক্তিগুলি যারা ব্যবহার করে, এই দিকে আমাদের বেশি জোর দেওয়া দরকার। এটাতে আমি যত এক্সপার্ট তৈরি করতে, আমার একটা মোবাইল টেলিফোন আছে, আমি টেলিফোন রিসিভ করতে পারি আর সেন্ড করতে পারি, মেসেজও লিখতে পারি না। কিন্তু আজকের একটা বাচ্চা এই টেলিফোনে যদি 100 অপশন থাকে, 100 অপশনই জানে। তো সে কারণেই টেকনোলজিক্যালি যদি আমি সবাইকে এক্সপার্ট করে না তুলতে পারি, তাহলে তারা কি সেবা দেবে? শুধু যন্ত্রপাতি হইলে তো চলবে না, ঠিক কিনা?
আর একটা দামি গেলে গেলেন 4 কোটি টাকা দাম, কিন্তু ড্রাইভার রাখার সময় 10,000 টাকা বেতনের ড্রাইভার রাখলেন, নেক্সট কিন্তু করবই। যেমন 4 কোটি টাকা দিয়ে গাড়ি করবেন, তেমন 30,000 টাকা বেতন একটা ভালো ড্রাইভার রাখতে রোজ সে যে বাড়িটা সেভ করতে পারবে। তো সে কারণে আমি ইন্ডিয়াতে অনেক আগে একজন ডাক্তার আমাকে বললো, আপনাদের দেশের রোগীগুলো এখানে আসে কেন? কেন আপনার বলুন যে আপনারাই ভালো বলতে পারবেন। কারণ আমাদের অনেক বন্ধু বান্ধব আছে বাংলাদেশে, ওরা তো খুব ভালো ডাক্তার, ওরা তো খুব ভালো ডাক্তার, তো ওখানে থাকে না কেন? এবং আমাদের দেশে এমনও ডাক্তার আছে, ইন্ডিয়ানে যে বিভিন্ন জায়গায় যে হসপিটাল আছে, ওখান থেকে ডাক্তাররা আমাদের এখানকার ডাক্তারের কাছে রেফার করে পাঠিয়ে দেয়। তাহলে আমাদের সম্পদ আছে, কিন্তু সম্পদের ইউটিলাইজেশনটা আমরা জানি না, অর্থাৎ সিস্টেমটা আমরা ডেভেলপ করতে পারি না। তো এখন আপনার এই যে ইউনিয়ন পর্যায়েও যদি একটা হসপিটাল ছোট বড় ডাক্তার নার্স যদি সঠিকভাবে থাকতো, তাহলে মোরলেস কিছু লোক তো ওখানে একটা চিকিৎসা পেত, পাচ্ছে না কেন? আপনি বলতেছেন উপজেলা কনফিডেন্স নাই, আপনি বলতেছেন জেলা ওখানে ফার্স্ট চিকিৎসাটা নিয়ে দ্রুত ঢাকায় চলে আসে কেন? পেশেন্টের কনফিডেন্সের অভাব। এই পেশেন্টের কনফিডেন্সের অভাবটা দূর করতে হলে আমাকে ওই চিকিৎসায় আকৃষ্ট করতে হবে। কিভাবে? অর্থাৎ ওই চিকিৎসা নিয়ে যখন সে হবে, সুস্থ হবে, তখন 10 জনকে সে ইনসিস্ট করবো ওনার কাছে যাও, তোমার সমস্যা থাকবে না। তো সে কারণেই আমাদের মনে করেন এই যে গর্ভবতী মায়েরা মেডিকেল ট্রিটমেন্টটা, যে আধুনিক ট্রিটমেন্টটা শহরের পায়, আবার যার সামর্থ্য আছে সে পায়, গ্রামের মাটা কিন্তু পায় না, গ্রামের সন্তানটা কিন্তু পায় না। এটা আপনাদেরকে বুঝতে হবে এই জিনিসটা। সে কারণে বলবো আরেকটা জিনিস আপনাদের মাধ্যমে মেসেজ দিতে চাই। কত বছর হয়েছে না হয়েছে আমি জানি না, প্রত্যেক ডিপার্টমেন্টের মধ্যেই অবহেলা, অযত্ন, বৈষম্য, বঞ্চনা আছে। এই মুহূর্তে এগুলিকে আপনারা ঠিক করেন, কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে এই বঞ্চনা থেকে আপনাদেরকে রক্ষা করা যায়, কিভাবে আপনাদের বৈষম্য দূর করে প্রপারলি আপনাদেরকে কাজে লাগানো যায় এবং আপনার পারিশ্রমিক আপনি পাইতে পারেন। এখন এইটা নিয়ে এই রাস্তাঘাটে বেরিয়ে করলেন না, কারণ বর্তমান যে সরকার আছে আপনাকে এই সমস্যা কানেও শোনে না, চোখেও দেখে না, দেখে না, কারণ they have no responsibility, they are not committed to the people. They form the government by accident, নাকি? আমাদের সম্মতি আছে, সব কিছু আছে, বাট তারা প্রিপারেশন নিয়ে আসে নাই। তারা যে গজন উপদেষ্টা আসে, এখনো রাত্রিবেলা 4 জন উপদেষ্টা এক লোকে চা খায় কিনা আমার সন্দেহ আছে, কেউ কারণে চিনে না। একটা যে সরকার আছে, কাজে কর্মে কি আপনার কাছে দৃশ্যমান মনে হয় না। 3-4 জন আছে খুব নড়বড় করে। এই যারা কিন্তু আবার একটা ষড়যন্ত্র করতেছে বৈষম্য, অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনের যারা শিরোপা অর্জনকারী আমাদের কাছে কি প্রশংসিত, তাদের মাধ্যমে এখন আরেকটা নতুন বৈষম্য সৃষ্টি করার পায়তারা চলছে। সে কারণেই নির্বাচনটা যতই বলুক, ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তরিকতার অভাব আমি বলবো না, আমি নির্বাচন কমিশনেরও আন্তরিকতার অভাবও বলবো না, বাট the chief advisor and the Nirbachan Commissioner's sincerity is not enough to arrange an election proper. সেই ক্ষেত্রে আমাদের ধৈর্যের সাথে আমাদের কিছু দায়িত্ব আছে, কারণ সরকারের ভিতরে সরকার আছে, কারণ প্রধান উপদেষ্টা কথা বলে একটা, ওনার পিএস বলে আরেকটা, খেয়াল করবেন। সে কারণেই আপনি একটি গণতান্ত্রিক পদ্ধতিতে একটি জবাবদিহিমূলক যদি গণতান্ত্রিক ব্যবস্থা করে না তুলতে পারেন, তাহলে কোনো ক্ষেত্রে কিন্তু জবাবদিহিতা আসবে না। শুধু এই জবাবদিহিতাটা আমাদের খুব বেশি দরকার। আর একটা ভরসা রাখেন, এই 31 দফা
পড়তে যা সময় লাগে কার্যকর করতে কিন্তু তার চেয়ে বেশি বয়স লাগে। এই ৩১ দফা ইমপ্লিমেন্ট যদি উনি আমাকে বলে ১ সরকারের আমল হবে, আই ডোন্ট বিলিভ। কোনোটাই ৩১ বছর লাগবে না, বাট এটা ফাউন্ডেশন, এটা সূচনাতে করবে, যেটা আস্তে আস্তে উঠবে। এটা শিশু জন্ম নেয় কি করে বিবস্ত্র, এই শিশুটা একসময় বড় হয়ে অনেক কিছু হয়। একটা ছোট্ট গাছের বীজ পড়ে রয়েছে, ও অযত্নে হয়ে গেছে বড়, কিন্তু একটা সময় দেখা গেল ও একটা বড় বৃক্ষ, মানুষের ছায়া দেয়। তো সুতরাং ওই ছোট্ট বীজটা, অর্থাৎ আপনি যে বীজটা নিয়ে ভাবছেন, আবিষ্কার করছেন, প্রথমত বীজটা লাগানো, তারপরে এটা আস্তে আস্তে বড় হইতে হইতে আপনার ইচ্ছা পূরণ হবে, একসময় ভালোভাবে। এটাই তো, অর্থাৎ আগে তো আমাদের ইচ্ছা থাকতে হবে, আবার পরিকল্পনা থাকতে হবে, এবং কোনোটা আমি খুব তাড়াতাড়ি পারবো, কোনোটা আমি তাড়াতাড়ি পারবো না। কারণ এই ১৬ বছর ১৭ বছর ৫০ বছরের পর বলেন আমাদের একটা মানসিকতা তৈরি হয়েছে না, সেই মানসিকতা ফেরত আসতে আপনারও তো সময় লাগবে। আপনি যে খাদ্য অবশ্যই অভ্যস্ত, ডাক্তার যতই বলুন আপনি তাড়াতাড়ি তা শেষ করতে পারবেন না, চুরি করে দেবেন যাতে কেউ না দেখে, ঠিক কিনা? যেন আমাদের আব্দুল মঈন খানের বাবা নোমান খান ছিলেন খুব বিলিয়ে, তো উনি তামাক টানতেন, হুক্কা টানতেন। একটা সময় ডাক্তারের বারণে হুক্কা টানা নিষেধ, বিড়ি খাওয়া নিষেধ। আমরা মাঝে মাঝে গেলে বলে, পাতিজা সড়ক ডরম করলো না, ওগুলো সিগারেট আছে থাকলেও তো না, সামনে বাইর করা যায় না, চাষা আনতেছি। তো বাইরে গিয়ে নিয়ে এলাম সামনে, তো আমরা যদি ১-২ জন থাকতাম, দরজাটার সামনে একটু দাঁড়াইও, কেন তোমার চাষি যদি এই মুখে একটা খুব করে কাজ দিল, কতক্ষণের জন্য সেটা সরাইতে পারে। তার মানেটা কি? তার মানেটা হলো এই শৈল শাসকের অনিয়মের সাথে আপনাকে টিকিয়ে রাখতে আপনিও অনিয়মের সাথে জড়ায় গেছেন, আমি যদি ভুল না করি। সুতরাং দীর্ঘদিনের অনিয়মটাই কিন্তু একসময় নিয়মে, সেইখান থেকে আপনি ফেরত আসবেন। সেই জন্য আপনার পুঁথিগত একাডেমিক্যাল বিষয়টাকে আপনি যদি কগনিজেন্সে নেন, তাহলে ইচ অ্যান্ড এভরিবডি হ্যাভ টু বি প্রিপেয়ার্ড টু অ্যাকসেপ্ট অ্যান্ড ইমপ্লিমেন্ট। তার জন্য আপনার মানসিক চিন্তা ভাবনার কিছু পরিবর্তন আসতে হবে, আদারওয়াইজ এটা কার্যকর হবে না। তাই এখন জেনে রাখুন যে আগামী দিন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কি করবে। গত কিন্তু প্রায় ৭ থেকে ৮ বছর যাবৎ, ৮ বছর যাবৎ অনেকে কাজ করছে, অনেক এক্সপার্ট কাজ করছে, তাদের সাথে আমাদের দেখা হোক আর না হোক, কিন্তু আমরা জিনিসগুলি আসলে বুঝি যে ইট হ্যাজ বিন প্রিপেয়ার্ড বাই দ্য এক্সপার্ট। অ্যাজ এ পলিটিক্যাল লিডার আমরা এতটা না একাডেমিক্যালি ফিট না একটা জিনিস বের করার জন্য। আমি ইচ্ছাটা বলতে পারি আমি যে এটা চাই, তাহলে আমার এক্সপার্ট ঠিক করবো ওই জিনিসটা কিভাবে হবে, তাই তো? জলবায়ুর ব্যাপার বলেন, আমি জেনেভাতে গেছিলাম উইদাউট এনি প্রিপারেশন, একদিনের মধ্যে আমাদের যেতে সেটা বলে না। অল দ্য ডেভেলপড কান্ট্রি, সেই জেনেভাতে একটা মিটিং হয় এনভায়রনমেন্টের উপরে। তার একটা আমি দেখলাম আমার অ্যাম্বাসেডর একটা কিনোট তৈরি করছে আমার বাংলাদেশের পক্ষে বক্তৃতাতে, পড়ার পর আমি দেখলাম এটা মানা যাবে না। তা অ্যাম্বাসেডর বললাম যে আপনি ছাপছেন, ভালো করছেন, দেখা যাক, আপনি এটা বিতরণ করবেন না। আর একজন ভালো আমার বক্তৃতা লিখতে পারবে, বক্তৃতার সময় ঠিক করে রাখেন, আমার বক্তৃতার পরে ওটা টাইপ করে তারপর বিতরণ করবে। আমি সে বুঝতে পারলাম না, তারা এত এক্সপার্ট। আমি বক্তৃতা দিলাম, আমি আমার মতো করে কনফিডেন্স রেখে এক্সটেম্পো ইংরেজিতে। প্রস্তাবটা ছিল এই যে বড় বড় ডেভেলপ কান্ট্রি আজকে যখন ময়লার ব্যবসা শুরু হচ্ছে গ্রাম পর্যন্ত, এই জন্য এত বড় ব্যবসা জানতাম, এবার আবিষ্কার হলো দেখলাম। তো ওদের যে ইন্ডাস্ট্রি যে যত ওয়েস্টেজ আছে, বিভিন্ন ময়লা ঠেলা যেটা হয় আমাদের গার্বেজ,
এগুলি আমাদের দেশে পাঠাবে বে অফ বেঙ্গলের পারে। কেন? তারপরে ইন দ্য নেম অফ দ্য লো কস্ট র ম্যাটেরিয়ালস, তারা বুঝাতে চেষ্টা করলো যে লো কস্ট র ম্যাটেরিয়ালস হিসেবে ব্যবহার করলে প্রোডাকশন যেটা হবে সেটার দাম কম হবে, তাতে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে বাংলাদেশের লাভ হবে। ঠিক আছে, আমি বললাম একটা কথাই, যেটা আমি বাংলায় বলছি, আমার প্রযুক্তির অভাব আছে, প্রযুক্তি ব্যবহার করার লোকের অভাব আছে, অর্থনৈতিকভাবে আমি দৈন্য। তোমাদের প্রযুক্তি আছে, তোমাদের অর্থ আছে, তোমাদের পাপ তোমরা মোচন করো, তোমরা জিনিস বানাও, আমার প্রয়োজন হলে কম দামে তোমার থেকে কিনে নেবো। আই থিঙ্ক one kind of key, the garbage in my country, এটা কোনোদিনই আমার বাংলাদেশ মেনে নেবে না। জানেন যে আমি নিমাস না হলে সিদ্ধান্ত হয় না। রাত্রিবেলা জার্মান এক পরিবেশ মন্ত্রী আসলো, মহিলা খুব সুন্দরী, নানাভাবে আমাকে কনভিন্স করার চেষ্টা করলো, আরো কয়েকজন আসলো। তো আমি বলছি যে আমি যা বলছি। ফাইনালি আমি বলবো ইউল বি বেনিফিটেড, তুমি উইথড্র করো। ফাইনালি বেনিফিটেড কথাটা বলবো না কি পরিমাণ টাকা যাই হোক, যেহেতু অ্যাকসেপ্ট করি নাই। তখন আমার অফিসারদের বলে আসলাম, এখন আমার কোনোটা আমি জয়েন করবো না, তোমরা জয়েন করবা, যা বলছি at the basis of my speech, my stand, সেভাবে তোমরা কথা বলবা। 100 পাউন্ড বেশি দিয়া সকালবেলা একটা টিকিট কেটে সুইজারল্যান্ডে আমি চলে গেলাম লন্ডন। ফেরত আসলাম না, ওরা জানাইল, আমার বললো ইউ হ্যাভ ডান রাইটলি। এখন আমরা তো বিক্রি হই না, কততেই হই না, এটা কিন্তু একটা প্রভাব আছে। তাই লোক ঘুষ খায় না, কত খায় না, সেজন্য আমাদের তো একটু লোভ লালসা সামলাইতে হবে। জাতিকে যদি সুন্দর করতে হয়, আপনারা ডাক্তারের রিলিভেন্ট চিকিৎসার সাথে আপনারা জড়িত, তাই না? তো আপনারা রুগীরা যেমন বলেন সিগারেট ড্যামেজ হেলথ, নিজের সিগারেট খেয়ে যদি বলেন রুগী তো আস্থা পাবে না। এই বিষয়গুলো একটু চিন্তা করেন না। আর আপনাদের মাধ্যমে আমার একটা অনুরোধ থাকলো, বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন ধরনের দাবি আছে, যুক্তির দাবি আছে, সবই আছে, এগুলি নিয়ে রাস্তাঘাটে জামটাম করে মত তৈরি করলে আপনার গণতন্ত্র আসবে না। আমাকে একজন সাংবাদিক প্রশ্ন হলো, কেন আসবে না? একটা গর্ভবতী মহিলা বা মা তার সন্তানটা যতক্ষণ পর্যন্ত ভূমিষ্ঠ না হয় ততক্ষণ পর্যন্ত সে আশঙ্কায় থাকে। সুতরাং যতদিন পর্যন্ত নির্বাচন না হবে, ফলাফল ঘোষণা না হবে, ততক্ষণ পর্যন্ত এই জনগণের এই আশঙ্কা কাজ করবে। এই আশঙ্কা কিভাবে সরকার দূর করবে সেটা তার ম্যাটার, আমার ম্যাটার না। তবে আমাদের একটা দায়িত্ব আছে, তাদেরকে হেল্প করা, অর্থাৎ এই আশঙ্কাটা দূর করে একটা গণতান্ত্রিক পথে আনা। এখন এই যে এইগুলো যা হচ্ছে, সংস্কার প্রস্তাব, এগুলো লোকেরা এবার সালিশি মানলাম, কিন্তু কামটা শেষ হওয়ার পর বাড়িতে মামলা করে দিলাম, সালিশি লাভ হবে? তা যদি প্রকৃত অর্থেই সংস্কার করতে হয়, তাহলে আমার মানসিক সংস্কারটা আগে দরকার। এবং আমি যেটা বলতেছি সেটা আই বিলিভ এটা জনগণের আস্থা না দরকার। এবং সব সংস্কারই সম্ভব উইদিন দ্য পার্লামেন্ট। পার্লামেন্টকে অ্যাভয়েড করা, কনস্টিটিউশন পরিবর্তন করে এছাড়াও দেওয়া টিকে না। ক্লিয়ার? আশা করি আমি বেশি সময় নিয়ে ফেলছি। যাই হোক, নামাজের সময় নামাজ পড়ায়। আর এই কথাগুলি আমরা বললাম, আমরা কোনো ব্যাপারে এক্সপার্ট না, আপনাদের কথা শুনে আমরা কিছু কিছু নলেজ সংগ্রহ করি। কারণ এই গুড পলিটিশিয়ান ইজ এ গুড অ্যাডমিনিস্ট্রেটর, এটা লেনিনের কথা আমার না। কারণ পলিটিশিয়ান সিদ্ধান্ত দেব, পলিটিশিয়ান ফিক্স করবে কি আমি চাই, এক্সপার্ট আছে, এক্সপার্টরা ঠিক করবে সেটাকে সেই পথে নেওয়ার ক্ষেত্রে, তাই না? আজকে যে আমাদের ধারণাগুলিকে আমাদের এক্সপার্টরা ঠিক করতেছে, পরবর্তী ওনারা কিন্তু শ্যাডো গভর্নমেন্টের মতো প্রত্যেকটা মন্ত্রণালয়ের দিবে, সাজেশন দেবে।
সেই মন্ত্রী এই ব্যাপারে ডিপার্টমেন্টে যারা এক্সপার্ট তাদেরকে ডাকবে, দরকার পড়লে কনসালটেন্সি নিয়োগ করবে ওই জিনিসটাকে কার্যকর করার জন্য। এটাই কিন্তু সিস্টেম। তা আপনারা সবাই বোঝেন, লেখাপড়া জানেন সবই। তা আমাদের জিয়াউর রহমানের স্বপ্ন, খালেদা জিয়ার স্বপ্ন, তারেক রহমানের স্বপ্ন, অভিন্ন স্বপ্ন, গণতন্ত্র